শোন, আমরা পৌষ্টিকতন্ত্রের যে মানুষের পৌষ্টিকতন্ত্রগুলো আছে না, গলবিল টলবিলগুলো আছে দেখ, ওইগুলো আমরা পড়াবো না এখন, আমরা পড়াবো বিএমআর বলে দেখেছি, একটু শেষ দিকের টপিক একদম বিএমআর বলে লেখা আছে দেখ, বিএমআর বিপাক এরকম লেখা আছে দেখ, বিপাক বা মেটাবলিজম এরকম লেখা আছে, পাইছিস তোরা? তো শোন, জীব নিজের প্রাণ বাঁচানোর জন্যে মানে প্রাণ ধারণের জন্যে, ঠিক আছে, কোষে দু রকমের ইয়ে করে, একটা হচ্ছে সংশ্লেষমূলক, সংশ্লেষ করা মানে কি করা জানিস, তৈরি করা, সংশ্লেষ। আর 2 নম্বর হচ্ছে ভাঙনমূলক, মানে তৈরি করে আর ভাঙন করে, এই 2 রকমের বিক্রিয়া করে। কোথায় করে বলতো? কোষের প্রোটোপ্লাজমে। তাহলে কোষের প্রোটোপ্লাজমে জীব নিজের প্রাণ ধারণের জন্যে, প্রাণ বাঁচানোর জন্যে দুটো বিক্রিয়া করে, একটা হচ্ছে সংশ্লেষমূলক আর একটা ভাঙনমূলক। সংশ্লেষ করা মানে কি? তৈরি করা, কিছু তৈরি করবে, সংশ্লেষ করবে। তো সংশ্লেষমূলক আর একটা হচ্ছে ভাঙনমূলক। কোথায় ঘটে? কোষের প্রোটোপ্লাজমে। এই যে জীব নিজের প্রাণ বাঁচানোর জন্যে বা প্রাণ ধারণের জন্যে কোথায় করে? কোষের প্রোটোপ্লাজমে। সংশ্লেষমূলক আর ভাঙনমূলক বিক্রিয়া করে, এইগুলাকে একসাথে বিপাক বলে। এগুলাকে একসাথে কি বলা হয়? বিপাক বলে। দেখ, বিপাকের সংজ্ঞাটা ওইটাই লেখা আছে। কোথায় ঘটে? কোষে। কোষের কোথায়? প্রোটোপ্লাজমে। কি কি বিক্রিয়া? একটা হচ্ছে সংশ্লেষমূলক, সংশ্লেষ করে মানে তৈরি করে, আর একটা হচ্ছে ভাঙনমূলক, ভাঙনমূলক মানে ভাঙে, এরকম কিছু হবে। দেখ, ওইটাই লেখা আছে। জীব প্রাণ ধারণের জন্যে সজীব কোষের প্রোটোপ্লাজমে অবিরাম, অবিরাম মানে কি? কোনো বিরাম নাই, রেস্ট নাই, অবিরাম, হ্যাঁ, যেসব সংশ্লেষমূলক আর ভাঙনমূলক বিক্রিয়া হয় বা পরিবর্তন হয় তাদের একসাথে বলা হয় বিপাক বা মেটাবলিজম। তার মানে বিপাক কি? বিপাক কোথায় ঘটে বলতো? কোষে ঘটে। কোষের কোথায় ঘটে? কোষের প্রোটোপ্লাজমে। কি কি বিক্রিয়া ঘটে? আর ভাঙনমূলক। মাঝে মাঝে রেস্ট নেই, কি রেস্ট নেই না, অবিরাম চলে, একদম চলতেই থাকে। তাহলে সজীব কোষ মানে জীবিত কোষ, সজীব কোষের প্রোটোপ্লাজমে সংশ্লেষমূলক আর ভাঙনমূলক বিক্রিয়া ঘটে। কেমন করে ঘটে? অবিরাম, কোনো বিরাম ছাড়াই ঘটে, ঠিক আছে। এইগুলোকে একসাথেই বলা হয় বিপাক বলে, একসাথে বিপাক বা মেটাবলিজম বলে। পাইছিস কি? এবার শোন, উপচিতি, এই বিপাক 2 প্রকার, একটা হচ্ছে উপচিতি বিপাক আর অপচিতি বিপাক। পড়ে এখান থেকে প্রশ্ন। উপচিতি মানে উপকার হবে, যখন জীবদেহের ওজন বাড়বে তখন এটাকে বলবো উপচিতি। দেখেন নামটা দিয়েছে, উপচিতি মানে উপকার হবে। আর অপচিতি, এটা তো বিপাকের মধ্যে ঘটায় বললাম আমরা, তাই তো। এই বিপাকটা কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে উপচিতি, মানে নামটা শুনে কি বানাচ্ছে বল? উপকার হবে, তাই তো। আর 2 নম্বর হচ্ছে অপচিতি। তাহলে উপচিতি মানে উপকার হবে, তার মানে এখানে জীবদেহের ওজন বাড়বে না কমবে? বাড়বে। আর অপচিতি মানে জীবদেহের ওজন কমবে, মানে এইখানে কিছু তৈরি হবে সেই জন্য না ওজন বাড়বে, এখানে কিছু তৈরি হবে সেই জন্য ওজন বাড়বে, আর এটাতে কিছু নষ্ট হবে সেই জন্য ওজন। তাহলে কোনটা ভালো আমাদের? এটা শুষ্ক ওজন বাড়ায়, এটা শুষ্ক ওজন কমায়। এটা তো তৈরি হয় আর এটাতে ভাঙন হয়, এটাতে সংশ্লেষ তৈরি হয়। তো কীভাবে মনে রাখবি? দেখ, উপচিতি মানে উপকার হবে, উপকার হবে মানে ওজন বাড়বে, আর ওজন বাড়তে হলে কিছু না কিছু তো তৈরি করতে হবে। তাহলে কিছু তৈরি হয়, সংশ্লেষ হয়, তখন ওজন বাড়ে, সেটাকে বলবো আমরা উপচিতি বিপাক। আর যখন কিছু ভাঙন ঘটে, ভাঙে, তখন ওজনটা কী হবে? কমবে। আর এই ওজন কমাটাকে বলবো অপকার হচ্ছে, তাহলে সেই জন্য আমরা বলবো অপচিতি বিপাক। তাহলে বিপাক ক প্রকার? 2 প্রকার। একটা উপচিতি বিপাক, হ্যাঁ, উপচিতি বিপাকের সংজ্ঞাটা পড়ে দেখ। যে বিপাক ক্রিয়া গঠনমূলক মানে গঠিত হয়, তৈরি হয়। দেখ, প্রথমে লেখা আছে উপচিতি বিপাকের যেসব গঠনমূলক বিপাক ক্রিয়ায়। গঠনমূলক মানে কি? কিছু গঠিত হবে, তৈরি হবে। নিয়ে দেখ, লেখা আছে পদার্থ সংশ্লেষিত হওয়ায়। সংশ্লেষিত মানে কি? উৎপন্ন হওয়ায় কি হয়? জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এইটাকে বলা হয় উপচিতি বিপাক। আর অপচিতিতে সেই একই রকম, এটাতে গঠন হচ্ছিল, এটা ধ্বংস হবে। কোনটাতে গঠন হয়? এটা গঠন হয়, আর এটা ধ্বংস কোনটায় হয়?
ওজন বাড়ে কোনটায়, ওজন কমে কোনটায়, অপচিতি। পার্থক্য যদি পড়ে পারবি না লিখতে। তাহলে এমন একটা বিপাক ক্রিয়া, যে বিপাক ক্রিয়ায় গঠনমূলক হয়, গঠিত হয়, তো গঠিত হয় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এটাকে এই বিপাকটাকে আমরা কি বলবো, উপচিতি বিপাক। আর অপচিতি বিপাক কোনটাকে বলবো আমরা, ধ্বংসাত্মক, মানে ধ্বংস হবে, ভাঙন হবে, কত বলতে পারি আমরা, ভাঙন হবে। তাহলে যদি ভাঙে মানে ধ্বংস হয়, তাহলে ওজনটা বাড়বে না কমবে, কমবে। অপচিতি বিপাকে কমবে। পড়ে পরে দেখ দুটোই উপচিতি বিপাক আর অপচিতি। উপচিতির উদাহরণটা শুন, উদাহরণটা শুন। সালোক সংশ্লেষের নাম শুনেছিস? সালোক সংশ্লেষ মানে খাবার তৈরি করে, তাহলে এটা তো ওজন বাড়বে না কমবে, বাড়বে। সালোক সংশ্লেষ আর পুষ্টি, এই দুটোতে ওজন বাড়ে, ঠিক আছে। আর অপচিতি রেচন পদার্থ ত্যাগ করলে ওজন বাড়বে না কমবে, কমবে। ওটা কি প্রক্রিয়া, অপচিতি। শ্বসন, শ্বসন মানে তুই যে খাবারটা খালি সেই খাবারটা হজম হয়ে গেল, অপচিতি মানে তো খাবারটা হজম হয়ে যাচ্ছে। বা তুই শ্বসন করছিস, তো নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বার করে দিলি, তখন কি হচ্ছে, ওজন কমছে। তাহলে উপচিতির উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ আর পুষ্টি। আর এইটা তো ওজন কমবে, তো কমতে হলে রেচন পদার্থ বের করে দিচ্ছি আমরা, ওজন কমে যাচ্ছে, ঠিক আছে। দেখ এবারে পড়ে দেখ, সংজ্ঞা পড়বি, উদাহরণ পড়বি। এবারে শুন বিপাকের তাৎপর্য, ঠিক আছে, বিপাকের গুরুত্ব। তাহলে এরকম প্রশ্নগুলো মনে রাখবি। সালোক সংশ্লেষকে কি বলা হয়, উপচিতি বিপাক। কেন বলা হয়, কেননা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জীবের ওজন কি হয়, বৃদ্ধি পায়, জীবের ওজন বৃদ্ধি পায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আর এটা গঠনমূলক, তাই তো, সেই জন্য এটাকে আমরা উপচিতি বিপাক বলতে পারি। উপচিতিটার অপর নাম হচ্ছে গঠনমূলক, কেন গঠিত হচ্ছে, ওজন বাড়ছে। আর অপচিতির অপর নাম ভাঙনমূলক। রেচন পদার্থ নির্গমন, এটা কি বলবো আমরা, গঠনমূলক না ভাঙনমূলক? ভাঙনমূলক। কারণ কি, জীবদের ওজন কমছে, সেই জন্য এটা ভাঙনমূলক বা অপচিতি বলবো না উপচিতি, অপচিতি। পরেরটা শুন, বিপাকের তাৎপর্য। বিপাক কেন দরকার হয়? আমরা কি কি খাবার খাই জানিস কি? আমরা খাবার খাই শর্করা, প্রোটিন আর ফ্যাট, এই তিনটা খাবার খাই আমরা, তিন জাতীয়। আরো আছে অবশ্য। চলে যাক, শুন, শর্করা, প্রোটিন আর ফ্যাট, এই তিনটে খাবার খাই আমরা, তাই তো। তো এই তিনটে খাবার খাওয়ার পর এই তিনটাকে তো হজম করতে হবে, তাই তো। এই তিনটাকে হজম করবে, আর হজম করার পর এইগুলোর থেকে আমরা কি পাবো, শক্তি পাবো। তাহলে আমরা কি কি খাবার খাই, শর্করা, প্রোটিন, ফ্যাট। আর শর্করা বাদ দিয়ে বই কার্বোহাইড্রেট লেখা থাকতে পারে, একই ব্যাপার। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এটাও বলতে পারি, শর্করা, প্রোটিন, ফ্যাট একই। এই তিনটে খাবারকে আমরা কি করি, হজম করি, মানে বিপাক করি। আর বিপাকের ফলে আমরা কি পাই, শক্তি পাই। আর ওই শক্তির দ্বারাই তো কাজ করছে। আমি যে কথা বলছি, আমি খাবারটা খাইছি, নি বিপাকে হজম করেছি, বিপাক করেছি, নি বিপাক করার পর যে শক্তিটা পেয়েছি, সেই শক্তিটা আমি কথা বলছি। এই যে তোরা হাঁটে হাঁটে আলি, তাই তো, হাঁটে হাঁটে আসলি, শক্তিটা কোথায় পেলি, তোরা খাবারটা খাইছিস, নি খাবারটা খাই বিপাক করেছিস, নি শক্তিটা পাইছিস। তাহলে কি কি খাবার খাইছিস তোরা, শর্করা, প্রোটিন আর ফ্যাট, এই তিনটে খাবারকে বিপাক করে, নি বিপাকের ফলে আমরা কি পাই, শক্তি পাই। আর ওই শক্তিটাই আমরা বিভিন্ন কাজে লাগাই। বইয়ে লেখা আছে যে বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে বা নিয়ন্ত্রণ করে এই শক্তিটাই। এটা তো পারবি, এত লেখার দরকার নেই। লিখবি শর্করা, প্রোটিন, ফ্যাট, এই তিনটা বিপাক হয়, বিপাকের ফলে আমরা শক্তি পাই, আর শক্তিটা আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারি। এটা তো পারবি লিখতে। এটা বইয়ের মতন করে লিখেছে যে জৈবিক কাজ নিয়ন্ত্রণ হয়, এরকমভাবে লিখেছে। বুঝতে পারিস কি? এক নম্বর হলো। তিন নম্বরটা দেখে বেরে, ধর কোনো রাসায়নিক বস্তু খাইছিস তুই, সেই রাসায়নিক বস্তু বা কঠিন বস্তু খাইছিস, জটিল বস্তু, জটিল বা কঠিন বস্তু খাইছিস, কঠিন খাদ্য খাইছিস। এই কঠিন খাদ্যটাকে খাওয়ার পর কি খাদ্যে পরিণত করে, সরল খাদ্যে পরিণত করে, বিপাক। তাহলে এই কঠিন খাদ্যটাকে ভাঙি পরে কি করে, সরল খাদ্যে পরিণত করে। মানে রাসায়নিক ধর কোনো খাবার খালি, সেটাকে অন্য খাদ্যে পরিণত করে,
ঠিক আছে, অন্য অন্য পরিমাণে তৈরি করে। যে ওইটাই লেখা আছে দেখ, রাসায়নিক বস্তুকে ভেঙে অন্য বস্তুতে পরিবর্তিত করে, মানে কোনো রাসায়নিক বস্তু খালি তুই, ঠিক আছে, এবার রাসায়নিক বস্তু খাওয়ার পর ওইটাকে অন্য কোনো বস্তুতে পরিণত করে, মানে কঠিনটাকে সরলে পরিণত করে, ঠিক আছে। আর 2 নম্বরের পার্থক্যটা, এই 2 নম্বরের বৈশিষ্ট্যটা দেখ গুরুত্বতে, দেহের বিপাকজাত অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত দূষিত পদার্থে পরিণত করে মূত্রের সঙ্গে নির্গত করে। মানে ধর তুই কিছু খাবার খাইছিস, সেগুলো বিপাক হয়েছে, মানে হজম হয়েছে, এবার হজম করার পর ওগুলোতে কিছু তো দূষিত নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনযুক্ত পদার্থ থাকে, তাহলে ওই নাইট্রোজেনযুক্ত পদার্থ তোর শরীরে দরকার নাই, তোর শরীরে ওই যে নাইট্রোজেনযুক্ত পদার্থটার দরকার নাই, দূষিত পদার্থ, তাহলে দূষিত পদার্থ তোর শরীরে কেন রাখবে, নোংরা পদার্থ বাইরে বার করে দিবে। তাহলে বিপাক কী কী কাজে সাহায্য করে দেখ, প্রথম এটা তো একদম সহজ, শর্করা, প্রোটিন, ফ্যাট, এই 3টা আমরা খাবার খাই, এই খাবারটা কী করে হজম করে, মানে বিপাক করে, বিপাক করে আমরা কি পাই, শক্তি পাই, আর এই শক্তিটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, বিভিন্ন কাজে ব্যবহার করি, পারবি লিখতে? এই 3টে খাবার আমরা খাই, নি বিপাক হয়, মানে হজম হয়, হজম হওয়ার পর কি পাই, আর শক্তিটা বিভিন্ন কাজে ব্যবহার করি। তাহলে 1 নম্বরটা বুঝতে পারিস। এবার 2-এরটা শুন, 2-এরটা আমরা যেটা বললাম যে কোনো তোর রাসায়নিক খাদ্য খালি তুই, ঠিক আছে, কঠিন খাদ্য খাইছিস, ওই কঠিন খাদ্যটাকে কী খাদ্যে পরিণত করে, মানে কোনো একটা রাসায়নিক খাবার খাইছিস তুই, ওই খাদ্যটাকে ভাঙিয়ে একটা অন্য বস্তুতে পরিণত করে, সরল বস্তুতে পরিণত করে। আর 3 নম্বরে আমরা বললাম তুই ধর কোনো খাবার খাইছিস, সেটা বিপাকজাত বটে, বিপাকজাত মানে বিপাক করা যাবে, হজম করা যাবে, তুই খালি প্লাস্টিক হজম করতে পারবি কি, বিপাক করা যাবে কি, ওইটার যাবে নাই, তাহলে বিপাকজাত পদার্থ হইতে হবে, মানে তুই হজম করতে পারবি, এইরকম তুই হজম করলি, হজম করার পর নাইট্রোজেন তৈরি হলো, দূষিত নাইট্রোজেন, তুই হজম করার পর কী তৈরি হলো, দূষিত নাইট্রোজেন, দূষিতটা তোর শরীর রাখতে যাইবে, নোংরা পদার্থটা বার করে দিতে যাইবে, আর ওইটাও সে বিপাকের মাধ্যমে বার করে দিই। তাহলে বিপাকের এই 3টাই গুরুত্ব, দেখ পড়ে এবার একবার। এবার শুন, সুষম খাদ্য, সুষম খাদ্য হতে গেলে ভালো শুনবি, সুষম খাদ্য হতে গেলে আমরা 3টে খাবারের নাম বললাম, কি কি বলতো, একটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট বলতে পারি, আর বললাম প্রোটিন আর ফ্যাট, এই 3টা তো সবাই জানে, শর্করা, প্রোটিন আর ফ্যাট। এই 3টার সাথে আরও 3টে খাবার আছে, নাম শুন, ভিটামিন, জল আর খনিজ লবণ। এই নামগুলো নতুন তো নয়, ভিটামিনের নাম শুনেছিস, জলের নাম শুনেছিস, খনিজ লবণের নাম শুনেছিস। তাহলে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল আর 6টা উপাদান থাকতে হবে, কটা উপাদান থাকতে হবে, 6টা উপাদান থাকতে হবে, এগুলোর মিক্স থাকতে হবে, মিক্স মানে 6টা উপাদানেরই একটা মিক্স থাকতে হবে, মিক্সচার থাকতে হবে, ঠিক আছে। আর নেক্সট শুন, শুধু এইগুলো থাকলেই হবে না, শুধু এইগুলো থাকলেই হবে না, এইটার থেকে এইটা আমাদের যেন স্বাভাবিক যে বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধি করতে সাহায্য করে, স্বাভাবিক বৃদ্ধি করতে পারে। শুধু শুধু সুষম খাদ্য বলবো না, এই 6টা থেকে, অবশ্যই 6টা থাকলে অবশ্যই স্বাভাবিক বৃদ্ধি হয়ে যাবে, স্বাভাবিক বৃদ্ধি, বৃদ্ধি বুঝতে পারছিস তো, একটা এই বয়সে তো যতটা বৃদ্ধি হওয়া দরকার সেটাই স্বাভাবিক বৃদ্ধি। 2 নম্বর ক্ষয়পূরণ, ক্ষয়পূরণ মানে কি বটে রে, তোর কোথাও আঘাত লাগিল, হ্যাঁ কোনো আঘাত লাগিয়েছে নি, ধীরে 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 ওটা কী হয়, পূরণ হয়, তার মানে ক্ষয়টা পূরণ হয়, সেটাকে আমরা বলবো ক্ষয়পূরণ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে তুই যে সারাদিনে কাজ করবি, তাহলে কর্মশক্তি, তুই কর্মশক্তিকে তো পাইতে হবে কাজ করার, তাহলে কর্মশক্তি উৎপাদন করতে হবে ওই খাবারটাকে। কী কী বললাম দেখ, কী কী করতে হবে, স্বাভাবিক বৃদ্ধি করতে হবে শরীরের, ক্ষয়পূরণ, ক্ষয়পূরণ মানে কি বুঝতে পেরেছিস, কর্মশক্তি উৎপাদন, মানে তুই যে কাজ করবি সেটার জন্যে শক্তি উৎপাদন করতে হবে। আর এটা আরও আলাদা করে লিখেছে যে ক্যালোরি উৎপাদন, প্রয়োজনীয় ক্যালোরি দিতে হবে। ক্যালোরি মানে জানিস, ক্যালোরি হচ্ছে শক্তির একক, প্রয়োজনীয় ক্যালোরি যোগান দিতে হবে, ওটা পরে লেখা আছে। এবার ক্যালোরি মানে কি, ক্যালোরি হচ্ছে শক্তির একক, মানে সেই শক্তি দিতে হবে, ওইটাই ঘুরে লেখা। তাহলে সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য হচ্ছে এমন একটা খাদ্য যার মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, খনিজ লবণ, এগুলো সবগুলোর আনুপাতিক মিশ্রণ থাকবে, আনুপাতিক মিশ্রণ,
অনুপাত পড়েছিস, এগুলো এই অনুপাতে মিশাবে, সেরকম এইগুলো কী হইতে হবে, আনুপাতিক একটা মিশ্রণ হইতে হবে। আর শুধু মিশ্রণ হলেই হবে কি, কী হইতে হবে, আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধি করতে হবে, ক্ষয় পূরণ করতে হবে, কর্মশক্তি উৎপাদন, কাজ করার শক্তি উৎপাদন করতে হবে, আর প্রয়োজনীয় যে ক্যালোরি, যতটা ক্যালোরি দরকার সেই ক্যালোরিও দিতে হবে, তবে যেই সেই খাদ্যটাকে আমরা বলবো সুষম খাদ্য। মনে রাখবে, সুষম খাদ্য কাকে বললে, তাহলে এমন খাদ্য যে খাদ্যের মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, খনিজ লবণ এগুলোর আনুপাতিক মিশ্রণ। আনুপাতিক মিশ্রণ মানে এগুলো সব অনুপাতে মিশানো আছে। আর ক্ষয়পূরণ, ক্যালোরি মানে আমাদের কাজ করার জন্য যে ক্যালোরি দরকার, যে শক্তি দরকার, যতটা শক্তি প্রয়োজন ততটাও আমাদেরকে দিতে পারবে, সেই খাদ্যটাকে আমরা বলবো সুষম খাদ্য। দেখ কালো ইয়াতে লেখা আছে, দেখ এবারে দেখ লেখা আছে প্রথমে ব্যক্তি বিশেষ দিয়ে শুরু করা আছে, ব্যক্তি বিশেষের পুষ্টি সাধন, মানে প্রত্যেকটা ব্যক্তির পুষ্টি সাধন করবে। হুম, হ্যাঁ ওরকমই দিয়েছে, এরকম করে লেখা নাই, ব্যক্তি বিশেষের পুষ্টি সাধন, তারপর কি লেখা আছে রে, স্বাভাবিক বৃদ্ধি, কর্মশক্তি উৎপাদন, দৈহিক ক্ষয়পূরণ ইত্যাদির প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এরকম করে দিয়ে নাই। দেখ বইয়ে যেমন দিয়ে আছে এরকমই লিখতে হবে, কোনো ব্যাপার নাই। দেখ বই পরে দেখ লেখা আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল এই ছোটা উপাদানের নির্দিষ্ট আনুপাতিক মিশ্রণ প্রস্তুত যে খাদ্য, এরকমভাবে লেখা আছে নাই, তোরা ওইটা প্রথমে লিখবি। দেখ নিজের মতন করে কী কী নিয়ে লিখবি বলতো, কার্বোহাইড্রেট মানে তো শর্করাও লিখতে পারিস, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, খনিজ লবণ এই ছটার আনুপাতিক মিশ্রণে তৈরি যে খাদ্য কি করে, স্বাভাবিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, কর্মশক্তি উৎপাদন, আমাদের প্রয়োজনীয় যে ক্যালোরি পাওয়া যায় সেই খাদ্যটাকে আমরা কি বলবো, সুষম খাদ্য। বইয়ের ভাষাটা পড়, পড়ে পড়ে নিজের মতন করে বানাই বল, নিজের মতন করে। না ওইটা লিখলে কোনো অসুবিধা নেই, তাহলে তো সে বই থেকে টুকি দিয়ে হলে। প্রান্তিকের বইটা ওইরকমই দিয়ে আছে, প্রান্তিকটা সহজ ভাষায় লেখে, প্রান্তিকের বইটা দেখ ওইরকমভাবেই লেখা আছে। তবে আমার মনে হয় ওইরকম করেই সংজ্ঞা লেখার তো নিয়ম, যে এইগুলো দিয়ে তৈরি, এই কাজ করে, তাকে কী কী দিয়ে তৈরি, এই ছোটা উপাদান দিয়ে তৈরি, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল আর খনিজ লবণ এই ছোটা উপাদানের অনুপাত দিয়ে তৈরি যে মিশ্রণটা কি করে, একটা ব্যক্তির স্বাভাবিক বৃদ্ধি করে, ক্ষয় পূরণ করে আর কর্মশক্তি উৎপাদন। কর্মশক্তি উৎপাদন মানে আমাদের কাজ করার যে শক্তি, সেই শক্তিটা কি করে, উৎপাদন করে, পাওয়া যায়। বা আমাদের মানে এটা আবার লিখেছি ক্যালোরি, মানে আমাদের যে দরকার, যে প্রয়োজনীয় ক্যালোরি, সেই ক্যালোরিটা আমরা পাই, সেই খাদ্যটাকে আমরা বলবো সুষম খাদ্য। বুঝতে পেরেছিস? বল সুষম খাদ্য। যদি বলে গুরুত্ব, সুষম খাদ্য থেকে কি পাওয়া যায় বা গুরুত্ব, লিখবি সুষম খাদ্য খেলে স্বাভাবিক বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, কর্মশক্তি উৎপাদন হয়, প্রয়োজনে ক্যালোরি পাওয়া যায়। তাহলে সুষম খাদ্যের গুরুত্ব, এগুলোই গুরুত্ব। দেখ না আলাদা করে গুরুত্ব। যদি বলে সুষম খাদ্যের মধ্যে কি উপাদান আছে, হ্যাঁ, তাহলে এরকমভাবেও দিতে পারে বা গুরুত্বও দিতে পারে। যদি বলে সুষম খাদ্য হওয়ার শর্ত কি, সুষম খাদ্য হওয়ার শর্ত কি, কটা উপাদান দেখতে হবে, কি কি, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল এই ছটা উপাদান থাকতেই হবে, না হলে এটা সুষম খাদ্য বলবো কি আমরা? ঠিক আছে। আর নেক্সট শুন, শুধু এগুলো থাকলেই বলবো না, কি কি কাজ করতে হবে, স্বাভাবিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, হ্যাঁ, এই 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 শর্তগুলো যদি পালন করে তাহলে তাকেই আমরা সুষম খাদ্য বলবো। ধর এরকম কোনো প্রশ্ন দিল যে দুধ আর ডিমকে তো সুষম খাদ্য বলা হয়, জানিস কি? দুধ আর ডিমকে সুষম খাদ্য বলা হয়, ঠিক আছে। কেননা যদি বলে দুধকে সুষম খাদ্য বলা হয় কেন, যদি এরকম প্রশ্ন আসে দুধকে সুষম খাদ্য বলা হয় কেন, হ্যাঁ বলেছি, উদাহরণ ওটার মধ্যে আছে, ঠিক আছে। তো দুধের মধ্যে দুধকে সুষম খাদ্য বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কেন দুধের মধ্যে কী কী থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, হ্যাঁ, যদিও এটা মাতৃ দুগ্ধেই থাকে, ঠিক আছে। কেননা যেটা আমরা গাইয়ের দুধ খাই সেটা তো মনে হয় সম্ভবত কার্বোহাইড্রেটটা থাকে না, যতদূর মনে হয় কার্বোহাইড্রেটটা সম্ভবত কম থাকলেও,
এরকম কিছু একটা ব্যাপার বটে। ঠিক আছে, আর আরেকটা শুনে রাখ, জলকে খাদ্য বলা হয় না, জানিস তো? জলকে খাবার বলা হয় না। খাদ্য কাকে বলে আমরা একদিন পড়াইছিলাম, দেখবি। খাদ্য কাকে বলে? যে আহার্যগুলো খালে মানে গ্রহণ করলে মানুষ শক্তি পায়, ক্ষয়পূরণ হয়, বৃদ্ধি হয়, এই সেইগুলোকে আমরা কি বলবো? খাদ্য। তাহলে খাদ্য আমরা তাদেরকেই বলবো যেগুলা মানুষ গ্রহণ করলে বা যে কোনো প্রাণী গ্রহণ করলে সেই প্রাণীটার বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, শক্তি পায়। কিন্তু জল খেলে না আমরা কিছু পাই না, বৃদ্ধিও হয় না আমাদের। জল খেলে আমাদের বৃদ্ধিও হয় না, শক্তিও পাই না আমরা। সেই জন্যে জলকে খাদ্য বলা যায় না, জলকে খাদ্য বলা হয় না। কিন্তু জল না খেলে হজমেই হবে না, জল খেলে হজম হবে না। তোর যে নোংরা পদার্থগুলো শরীরে ঢুকছে সেগুলো বেরাবে কি নি তাহলে। কিন্তু জলকে খাদ্য বলা হয় না, ঠিক আছে? বেশি বলা চলবে না, লোক যারা জল নিয়ে যাচ্ছে না তারা ফেলে দিবে, জলকে খাদ্য বলে না, কী জন্য নিয়ে যাবো? তাই জল নিয়ে যাচ্ছিল না এখানে, হ্যাঁ ফেলে দিবে, জলকে খাদ্য বলা হয় না, তাহলে এত কষ্ট করে কেন নিয়ে যাচ্ছি? ঠিক আছে, তারপরে শুন, তারপরে টপিক হচ্ছে আমাদের BMR। এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। BMR এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট, মনে রাখবি। BMR এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট, আর এটার বাংলা নাম হচ্ছে মৌল বিপাকীয় হার। কি বলে? মৌল বিপাকীয়। দুটোই দিতে পারে, বিশাল ইম্পর্টেন্ট BMR। সুষম খাদ্য, সুষম খাদ্য, BMR এগুলো বিশাল ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তো BMR কাকে বলা হয়? বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে? তো BMR কাকে বলে ভালো করে শুনবি। ধর একটা সুস্থ স্বাভাবিক মানুষ আছে, ঠিক আছে? সুস্থ স্বাভাবিক মানুষ, ঠিক আছে? তোরা তো সুস্থ দেখে মনে হচ্ছে না, হ্যাঁ না স্বাভাবিক মনে হচ্ছে। সুস্থ কি হইতে হবে? প্রথম কথা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতে হবে, সুস্থ ও স্বাভাবিক মানুষ, সুস্থ ও স্বাভাবিক মানুষ। সাগাকে তাও মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক, ঠিক আছে? সুস্থ স্বাভাবিক মানুষ হয়েছে। আমার হচ্ছে কঙ্কালের উপর চামড়ার প্রলেপ মনে হচ্ছে দেখি, এই দেখ সুস্থ ও স্বাভাবিক মানুষ, ও সুস্থও বটে স্বাভাবিকও বটে, ঠিক আছে? শোন নেক্সট, সুস্থ স্বাভাবিক মানুষ। 2 নম্বর হচ্ছে হালকা খাদ্য খাইতে হবে। হালকা, হালকা, অন্য কিছু হালকা গ্রহণ করতে বলিনি, বেশিও বলিনি রে, হালকা খাদ্যর কথা বলা হয়েছে। তোরা যেগুলো ভাবছিস সেগুলো খাদ্য লয়, কুখাদ্য এগুলো, ঠিক আছে? হালকা, তাহলে কি বললাম? প্রথম কথা হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ হালকা খাদ্য গ্রহণ করতে হবে, কম কম খাবার খেতে হবে, হয়েছে? নি কম খাবার খালি নি। নেক্সট শুন, 3 নম্বর, খাবার খাওয়ার 12 থেকে 18 ঘন্টা পর, খাবার খাওয়ার 12 থেকে 18 ঘন্টা পর। কিন্তু আবার কি 12 থেকে 18 ঘন্টা পর কি হবে শুন। 4 নম্বর হচ্ছে পরিবেশকে কিন্তু মানে অস্বাভাবিক হওয়া চলবে না, স্বাভাবিক হইতে হবে। নর্মাল যেমন ওয়েদার হওয়া দরকার, মানে আবহাওয়াকে না বেশি না গরম না বেশি ঠান্ডা, বেশি গরম বা বেশি ঠান্ডা হওয়া চলবে না, স্বাভাবিক, স্বাভাবিক ওয়েদার হইতে হবে। আবহাওয়া কেমন হইতে হবে? স্বাভাবিক, স্বাভাবিক আবহাওয়া হইতে হবে। স্বাভাবিক আবহাওয়া বলতে পারিস, বা তোর যদি মনে হচ্ছে আমি স্বাভাবিক আবহাওয়া বলবো না, লিখবো প্রমাণ চাপ ও উষ্ণতায়, তাও লিখতে পারিস, প্রমাণ চাপ ও উষ্ণতায়। তাহলে প্রথমে কি বললাম? একটা সুস্থ স্বাভাবিক মানুষকে নিতে হবে, তাকে কি করতে হবে? হালকা করে খাবার গ্রহণ করাতে হবে, ঠিক আছে? 12 থেকে 18 ঘন্টা পর। আর ওয়েদারকে কেমন নিতে হবে? স্বাভাবিক হইতে হবে, ঠিক আছে? এবারে স্বাভাবিক হয়েছে, এবারে ধর কিছু না কিছু কাজ করবে সেই স্বাভাবিক ব্যক্তিটা, কিছু না কিছু তো কাজ করবে। কিছু যদি না করে এরকম চুইঙ্গা মতো চিবাবে এদের মতো, ঠিক আছে? তো কিছু না কিছু তো কাজ করছে। এই যে কাজ করার জন্যে ওদের শরীর থেকে, কাজ করার জন্যে, কি করার জন্যে? কার্য,
কার্য করার জন্য শরীর থেকে শরীরের প্রতি বর্গ মিটারে আছে মনে হয় দিয়ে দেখি শরীরের প্রতি বর্গ মিটার শরীরের প্রতি বর্গ মিটার মানে কি রে 1 বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে যে তাপ উৎপন্ন হয় কি কাজগুলো তাপ উৎপন্ন হয় না দেখবি দৌড়বি দেখবি শরীরটা গরম হয়ে যায় সেই জন্য তো ঘাম হয় তাহলে যে কোনো কাজ করলে কার্য করার জন্য প্রতি বর্গ মিটারে যে তাপ উৎপন্ন হয় কি না তাহলে প্রথমে কি বললাম দেখ একটা সুস্থ স্বাভাবিক মানুষকে নিতে হবে অসুস্থ চলবে না ঠিক আছে সুস্থ স্বাভাবিক মানুষকে নিতে হবে কেমন খাবার গ্রহণ করাতে হবে হালকা 12 থেকে 18 ঘন্টা পর একটা কথা বলা হয় না এখানে বিশ্রামরত অবস্থায় মানে লোকটাকে বেশি ঝাপানো লাফানো করতে দিয়ে চলবে না কেমন নিতে হবে হ্যাঁ ফোন ঘাটাতে হবে বিশ্রামরত অবস্থা এটা লেখা হয় নাই কেমন নিতে হবে রিলস দেখতে দিতে হবে পরিশ্রম হয়ে চালাই তো কোনো চাপ নেই আমরা রিলসটা ওই স্ক্রল করার জন্য একটা ব্যক্তি রেখে দেবো কোনো পরিশ্রম করতে দিয়ে যাবে না তাহলে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে নিতে হবে দেখবো এখন বললাম নেই সুস্থ স্বাভাবিক মানুষ তোরা লইস বিবেকের প্রশ্নটা শুন ওইটাও বলছে পরিশ্রম হয়ে যাবে তাহলে ওকে স্বাভাবিক বলবি হ্যাঁ ঠোঁটটা লড়াইতে হবে লিপসিং করতে হবে আমি তো আগে বুঝতে পারছিলাম যে কাকে টার্গেট করে এই দেখ সুস্থ আর স্বাভাবিক মানুষ নিতে হবে হ্যাঁ সুস্থ আর স্বাভাবিক মানুষ নিতে হবে কেমন খাবার খাওয়াতে হবে পেট ভরে নাকি হালকা খাদ্য গ্রহণ করতে হবে কত ঘন্টা পর 18 ঘন্টা পর বিশ্রামরত অবস্থায় মানে রেস্ট যখন করবে সেই অবস্থায় আর আবহাওয়াটা কেমন হতে হবে এটাও বলতে পারিস না যদি তোর মনে হচ্ছে এটা বলবো না এটা বলবো প্রমাণ চা প্রশ্ন তো তাও বলতে পারিস তো ওই শরীর বডিটা কাজ করবে মানে ওই লোকটা কাজ করবে তো ওই লোকটা কাজ করলে ওর এই যে বডি থেকে প্রতি বর্গ মিটারে মানে 1 বর্গ মিটারে যে তাপ উৎপন্ন হয় সেইটাকে আমরা বলবো বিএমআর বেসাল মেটাবলিক রেট এইগুলো সবগুলো পয়েন্টগুলো মনে রাখতে হবে কেমন হতে হবে ব্যক্তিটাকে সুস্থ স্বাভাবিক হতে হবে সুস্থ স্বাভাবিক কেমন সুস্থ স্বাভাবিক জানিস মানসিক দিক থেকেও সুস্থ হইতে হবে আর শরীর থেকেও সুস্থ হইতে হবে মানে শরীর ভালো মন খারাপ ওইটাও হবে কি না মন ভালো শরীর খারাপ ওইটাও হবে কি না ওইটা অবশ্য হয় না শরীর খারাপ হলে মন খারাপ হয়েই যায় ঠিক আছে তো সুস্থ স্বাভাবিক সুস্থ কেমন সুস্থ নিতে হবে শারীরিকভাবেও সুস্থ মানে মানসিকভাবেও সুস্থ মানে শরীর থেকেও সুস্থ মন থেকেও সুস্থ সুস্থ আর স্বাভাবিক মানুষকে হালকা খাবার খাওয়াতে হবে কতক্ষণ পরে 12 থেকে 18 ঘন্টা পরে কেমন অবস্থায় এটাও বলতে পারিস আর যদি তুই এটা না বলিস এইটা বলিস তাও হবে প্রমাণ চাপ যে কোনো একটা বলবি কার্য করার জন্যে শরীরের প্রতি বর্গ মিটারে মানে 1 বর্গ মিটারে যে তাপ শক্তি উৎপন্ন হয় তাপটা কি ওটা শক্তি তো যে তাপ শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলবো এটা হ্যাঁ যে তাপ উৎপন্ন হয় বা লিখবি তাপ উৎপন্নের হারকে এটা আরো ভালো লাগবে তাপ উৎপন্নের হারকে তাপ উৎপন্নের হারকে এই হারকে মানে এরকম ভাবে না সিটি গোল্ডের হার বলে না এই হার লয় ঠিক আছে হার আয় এইটা হলে বিএমআর তাই তো বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট আমরা কি বললাম দেখ একটা সুস্থ স্বাভাবিক মানুষকে নিতে হবে সুস্থ মানুষকে নিতে হবে কেমন সুস্থ শরীর থেকেও সুস্থ আর মন থেকেও মানে শারীরিকভাবেও সুস্থ আর মানসিকভাবেও সুস্থ স্বাভাবিক মানুষকে নিতে হবে মানে নর্মাল মানুষকে নিতে হবে অ্যাবনর্মাল মানুষকে নিলে হবে না ওইটা বুঝতে গেছি স্বাভাবিক অস্বাভাবিক মানুষকে নিলে হবে না ঠিক আছে বুঝতে পারছিস কেন না বিভিন্ন শরীরে বিভিন্ন রকমভাবে কাজ করে তো ওই জন্য হালকা খাদ্য গ্রহণ করতে হবে কেমন হালকা খাদ্য গ্রহণ করলেও হালকা খাদ্য গ্রহণ করার পর কতক্ষণ পর 12 থেকে 18 ঘন্টা পর আর লোকটা কেমন থাকতে হবে বিশ্রামরত মানে রেস্ট করছে সেই রকম রেস্ট বিশ্রাম বললে তো তোরা বুঝতে পারবি না এবার
ইংল্যান্ড থেকে এসছিস, হ্যাঁ ক্যামব্রিজ থেকে পড়ে এসছিস, শেক্সপিয়ারের স্টুডেন্ট তোরা নাকি? হ্যাঁ, বিশ্রামরত অবস্থায়, রেস্ট যখন রেস্ট নিচ্ছে সেই অবস্থায়, ঠিক আছে। স্বাভাবিক আবহাওয়াটা কেমন দেখতে হবে? স্বাভাবিক, না বেশি গরম না বেশি ঠান্ডা। এইবারে এই অবস্থায় কাজ করতে গেলে দেখবি শরীরটা গরম হয়, দেখবি দৌড়বি দেখবি শরীরটা গরম হয়। তাহলে যে কোনো কাজ করার জন্য শরীরে তাপ উৎপন্ন হয় কি না? যে কোনো কাজ কর, তুই যে কোনো কাজ করলে দেখবি তুই একটু পরিশ্রম করবি, ঘামিয়ে যাস। কেন ঘামিয়ে যাচ্ছিস? কেননা তোর শরীরে কী হচ্ছে? গরম হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে কাজ করার জন্যে শরীরের প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে, প্রত্যেকটা বর্গমিটারে কী হয়? তাপ উৎপন্ন হয়। আর এই তাপ উৎপন্নের হারকে বিএমআর বলা হয়। কী বলা হয়? বিএমআর। বেসাল, বিধি বেসাল, এম দি মেটাবলিক, আর দি রেট। বলে না রেট কত চলছে? রেট মানে হার। এখানে বলছে না রেট, দেখি এখানে হার লিখেছি আমরা। তাহলে কেমন মানুষকে নিতে হবে? সুস্থ স্বাভাবিক মানুষকে নিতে হবে, হালকা খাবার খাওয়াতে হবে, 12 থেকে 18 ঘন্টা পর কেমন করতে হবে? রেস্ট নিতে হবে। সেই অবস্থায় ওয়েদারকে কেমন দেখতে হবে? ওয়েদার স্বাভাবিক দেখতে হবে। এইবার কাজ করার জন্যে ওই তার শরীরে 1 বর্গমিটার মানে প্রত্যেকটা বর্গমিটারে, হয়তো এই বর্গমিটার এই এতটা বর্গমিটারে এত হইলো, এত বর্গমিটার এত হইলো, এত বর্গমিটার এত হইলো। তাহলে এই প্রতি বর্গমিটারে যে তাপ উৎপন্ন হয় সেই তাপ উৎপন্নের হারটাকে বলা হয় বিএমআর। মনে রাখবে। আর পুরুষদের ক্ষেত্রে এটা হয় 40, এই বিএমআরের 40 কিলো ক্যালোরি হয় প্রতি ঘন্টায়। পুরুষদের ক্ষেত্রে কত হয়? 40 কিলো ক্যালোরি। এরকমভাবেও লিখতে পারিস, আর নাহলে তো যদি মনে হচ্ছে বাংলায় লিখবো, এরকমভাবে বাংলায় 40 কিলো ক্যালোরি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় পুরুষদের ক্ষেত্রে কত হয়? বিএমআর 40 কিলো ক্যালোরি। মনে রাখবে, পুরুষদের ক্ষেত্রে হয় 40 আর মহিলাদের ক্ষেত্রে হয় 37। মহিলাদের ক্ষেত্রে একটু কম, ঠিক আছে। তাহলে পুরুষদের ক্ষেত্রে হ্যাঁ না হ্যাঁ ওটা বলে দিচ্ছি। এটা দেখ 40 কিলো ক্যালোরি পার ঘন্টা, মানে 1 ঘন্টাতে কত কিলো ক্যালোরি যায়? 40। কাদের ক্ষেত্রে এটা? 40। আর মহিলাদের ক্ষেত্রে কত হয়? 37 কিলো ক্যালোরি হয়। বুঝতে পেরেছিস কি? এটা পড়ে দেখ আগে, বিএমআর সংজ্ঞাটা পড়ে দেখ। এবার শুন, এটা যদিও বেশি ইম্পর্টেন্ট নয়, এবারে স্যারের উপর নির্ভর করছে এই প্রশ্নটা দিবে কি না। কাদের ক্ষেত্রে বেশি বলতে বিএমআরটা? পুরুষদের না মহিলাদের? পুরুষদের বেশি, তাই তো। পুরুষদের কত বললাম আমরা? 40 কিলো ক্যালোরি, আর মহিলাদের 37। এর পুরুষদের বেশি কেনে? কারণটা শুন। ধর তোদের বয়স, তোদের সবার বয়সে কি, কিন্তু তোদের বয়সে কি, কিন্তু ছেলেদের ওজনটা বেশি হয়। ছেলেদের ওজনটা বেশি হয় মেয়েদের তুলনায়, ওজন। তাহলে মেয়েদের তুলনায় ছেলেদের ওজন বেশি হয়, তাহলে ওজনটা বেশি হয়। তাহলে ওজন যদি বেশি হয় তাহলে বিএমআরটাও তাদের বেশি হবে। তাহলে বলতো পুরুষ আর মহিলাদের মধ্যে কাদের ওজন বেশি হয়? পুরুষদের ওজন বেশি হয়। এবার পুরুষদের যেহেতু ওজন বেশি হয়, শুন রে, পুরুষদের যেহেতু ওজন বেশি হয় সেই জন্য পুরুষদের বিএমআরও বেশি হয়। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা নেই তো এই পয়েন্টটাই। পুরুষদের ওজন বেশি, বিএমআর বেশি। এবার আরেকটা শুন, মেয়েদের ত্বকে, তো এই ত্বকের নিচে একটা ফ্যাটের আস্তরণ পড়ে। কিসের আস্তরণ পড়ে? ফ্যাটের আস্তরণ। মেয়েদের দেহে কিসের আস্তরণ পড়ে? ফ্যাটের আস্তরণ। আর পুরুষদের দেহে বেশি থাকে দেখবি পেশিকোষ, পেশি থাকে দেখবি। ওরা ব্যায়াম না করলে দেখবি পেশি তৈরি হয়ে যায়। এরকম করলে ডোলা চলে আসছে, দেখতে পাচ্ছি সাগার চলে এসছে। সেই অগি কোকরাজি ছিল না, পাপলুকা আলু ছিল না, ওইরকম। তো পুরুষদের দেহে এমনিতেই পেশিকোষ থাকেই, যদি ব্যায়াম নাও করে ওরা এরকম করে তাও দেখবি ফুলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পুরুষদের দেহে কী থাকে? আর মহিলাদের দেহে ফ্যাট, মানে ফ্যাট কলা থাকে, ঠিক আছে। ফ্যাটের আস্তরণ বাদ দিয়ে আমরা ফ্যাট কলা করে দিই। ফ্যাট কলা বা ফ্যাট কোষ, ফ্যাট কলা করে দিচ্ছি। হ্যাঁ, ফ্যাট কলা। আর ফ্যাট কলা বাদ দিয়ে আমরা মেদ গোলাও বলতে পারি। মেদের নাম শুনেছিস? মেদ,
ফ্যাট কলা বলতে পারি বা কি বলতে পারি মেদ কলা। তাহলে মহিলাদের দেহে কি থাকে মেদ কলা, আর পুরুষদের দেহে থাকে পেশি কলা। কৌস্তিক বাদ দিয়ে কলা করে দিচ্ছে। হ্যাঁ, এটা মহিলাদের দেহে থাকে, এই তো মিলো পাই গেছে দেখ, ম দিয়ে মেদ, ম দিয়ে মহিলা, প দিয়ে পুরুষ, প দিয়ে পেশি। ঠিক আছে, তাহলে মহিলাদের দেহে থাকে মেদ কলা আর পুরুষদের দেহে থাকে পেশি কলা। ঠিক আছে, আর এটা মনে রাখবি পেশি কলায় বিএমআর বেশি, পেশি কলায় বিএমআর বেশি, মানে বেশি বিএমআর, আর ইয়ার বিএমআর কম। কেননা ইয়ার বিপাক বেশি, কারণ কি, কারণ হচ্ছে ইয়ার বিপাক সরি কম, ইয়ার বিপাক কম, বিপাকটা কম হয় তাহলে বিএমআর কম, আর ইয়ার বিপাক। তাহলে কাদের দেহে বিএমআর বেশি হয় বল, পুরুষদের দেহে না স্ত্রীদের দেহে? পুরুষদের দেহে। কারণ কি, এক নাম্বার লিখব যে সমবয়সী হলেও কাদের ক্ষেত্রে ওজন বেশি হয়, ওদের ওজন বেশি তাহলে বিএমআর বেশি, একটা কারণ। আর 2 নম্বর মহিলাদের দেহে থাকে পুরুষদের দেহে থাকে কোনটাই বিপাক বেশি হয়, ইয়ারটাই বিপাক কম, বিপাক কম বিএমআর কম, বিপাক বেশি বিএমআর বেশি। বুঝতে পারিস? বিএমআর নিয়ে কমপ্লিট। এবারে বিএমআর এর পর দেখ লেখা আছে যে কতকগুলো রোগ হয়, বিএমআর যদি ঠিকঠাক না হয় তাহলে কতকগুলো রোগ হয়। তো এখান থেকে সেরকম কিছু প্রশ্ন পড়ে না, পড়লেও শর্ট পড়তে পারে। আমরা তার মধ্যে আগে স্থূলতা পড়াচ্ছি। স্থূলতা, স্থূলতা মানে মোটা, মোটা হওয়ার কারণ, স্থূলতার কারণ দেখতে পাইছিস? স্থূলতা, স্থূলতার কারণ বা মোটা যাওয়ার কারণ কি? শুন ভালো করে শুনবি বন্ধু। হ্যাঁ, একটা মানুষের কত খাবার শক্তি দরকার জানিস কি? একটা মানুষের, এটা মনে রাখবি, হ্যাঁ, 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তি দরকার। কত শক্তি দরকার? 2500 কিলো ক্যালোরি দরকার একটা সুস্থ মানুষের দেহে, এত দরকার। এইবারে ধর এতটা দরকার 2500 থেকে 3000-এর মধ্যে দরকার। এবারে নির্ভর করছে কোন ব্যক্তিটা। ঠিক আছে, আমি ধরে নিলাম 2500 দরকার। 2500 শুনবি মন দিয়ে একদম। মোটাই যাওয়ার কারণ, আর মোটাবি না কোনো দিন। কত দরকার? 2500 ক্যালোরি দরকার। তুই খাওয়ার সময় খালি 2700 ক্যালোরি। কত খালি? 2700 কিলো ক্যালোরি। কে খাইলে? শিউলি, শিউলি খাইছি। কত দরকার? কত দরকার রে? 2500 কিলো ক্যালোরি দরকার। আর শিউলি খাইছে কত? 2700। তাহলে 200 বাড়তি খাইছে শক্তিটা, আর ওই শক্তিটা ওর মধ্যে ফ্যাট হিসেবে জমা হবে। কী হিসেবে জমা হবে? মোটাই যাবে। বুঝতে পারছিস? তাহলে মোটাই যায় কখন? যতটা ওর শরীরে শক্তি দরকার তার থেকে যদি বেশি খাওয়া হয়, মানে যতটা বাড়তি খাচ্ছিস, যতটা বাড়তি, কত বাড়তি খাচ্ছিস বলতো? দরকার 2500, খাচ্ছিস 27, কত বাড়তি খাচ্ছিস? 200। ওই যেটা বাড়তি খালি, ওই বাড়তি শক্তিটা তোর মধ্যে কী হিসেবে জমা হবে? ফ্যাট হিসেবে জমা হবে। বুঝতে পারিস না? অসুবিধা আছে? স্থূলতার কারণ বুঝতে পারিস? যতটা শক্তি দরকার তার থেকে যদি বেশি শক্তির খাবার খাওয়া হয় তাহলে যে বাড়তি খাবারটা, বাড়তি শক্তিটা, ওই বাড়তি শক্তিটা তার মধ্যে কী হিসেবে জমা হয়? ফ্যাট হিসাবে জমা হয়। সেই জন্য মোটাই যায়। বলতো তাহলে রোগা কী করে হবে? কম খাইতে হবে। 2500 দরকার, তুই 2300 খালি, আরও কম খালি, তো 2300 লয়, তুই 2400 যদি খাইস। শরীরে দরকার কত? তুই খাচ্ছিস কত? তাহলে 100 কম খাচ্ছিস। তার মানে তোর শরীরে যে মোটাটা আছে ভিতরে জমা হয়ে আছে, সেটা ধীরে 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 শেষ হয়ে যাবে। তোর শরীরে দরকার 2500, তুই বাইরে থেকে খাচ্ছিস 2400, তাহলে 100 কোথায় পাবে শরীর? তুই যে মোটায় আছিস, মেদ জমে আছে, ওইখান থেকে ভেঙে 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 শেষ করে দেবে। বুঝতে পারছিস? দরকার নাই ওইটা। তাহলে স্থূলতার কারণ কি পারবি লিখতে? দেখ স্থূলতার কারণ পড়ে পড়ে একবার দেখ। যতটা আমাদের শরীরবৃত্তীয় কাজে লাগে, শারীরবৃত্তীয় কাজে মানে আমাদের এই যে আমি কথা বলছি, ঘুরি বেড়াচ্ছি, আমাদের এই শারীরবৃত্তীয় কাজে যতটা দরকার শক্তি,
তার থেকে যদি আমরা বেশি খাবার খাই না কম খালি, হ্যাঁ এবার পড়ে দেখ স্থূলতার কারণ, সবাই পড়ে পড়ে দেখ। এবারে স্থূলতার কারণ হলো, এবার শুন স্থূলতার ফলাফল মানে কুফল কি, মোটাই যাওয়ার কুফল, মোটাই গেলে কি কি প্রবলেম হয়। 1 নম্বর বিপি বাড়ি যায়, বিপি, বিপি মানে কি বটে রে, উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেসার বৃদ্ধি হয়, রক্তচাপ বৃদ্ধি পায়। আমি এত রক্তচাপ লিখলাম না, বিপি লিখে দিলাম। বি দিয়ে ব্লাড, পি দিয়ে প্রেসার, রক্তচাপ বৃদ্ধি পায়, মোটাই গেলে বলে না দেখবি বিপি বাড়ি যায়, বিপি বাড়ি যায়। আর কি হয় 2 নম্বর আর্থরাইটিস, হাড়ে ব্যথা হয় দেখবি, হাড়ে আর্থরাইটিস হয়। আর্থরাইটিস মানে যেগুলো অস্থি সন্ধি আছে, অস্থি সন্ধি মানে, অস্থি সন্ধি মানে কি, হাড় যেখানে যোগ আছে, দেখ এই এই যে এই জায়গাগুলোতে, এই জায়গাতে দুটো হাড়ের যোগ আছে, হাঁটু এই জায়গাতে, এই জায়গাটাতে, হাঁটুতে, কনুইয়ে, এই জায়গাগুলোতে দুটো হাড় যোগ আছে না, এইগুলোকে বলা হয় অস্থি সন্ধি। কী বলা হয়, অস্থি সন্ধি। এই সন্ধিগুলো ব্যথা করে দেখবি, অনেকে দেখবি যারা বিশেষ করে একটু বয়স্কও হয়েছে, ঠিক আছে, আর মোটাই গেছে, তারা দেখবি এগুলো হাঁটুতে ব্যথা করে বলে, পায়ে ব্যথা করে বলে, আরও এই জায়গাতে ব্যথা করে, ঠিক আছে। তাহলে যারা মোটাই যায় তাদের প্রবলেম কি দেখ, ব্লাড প্রেশার বাড়ি যায়। আর কি আর্থরাইটিস, আর্থরাইটিস মানে কি, অস্থি সন্ধি, অস্থি সন্ধিতে কি হয়, ব্যথা হয়। অস্থি সন্ধি মানে কি, যেখানে দুটো হাড় যোগ আছে, দেখ এখানে দুটো হাড় যোগ আছে, তবে না এরকম এরকম খোলা ইয়ে করে যাচ্ছে, তাই তো। তাহলে এই জায়গাটাতে কী আছে, হাড়, দুটো হাড়, এইখান থেকে একটা হাড় এসছে, এই দিক থেকে একটা হাড় এসছে, নিয়ে এই জায়গাতে জয়েন আছে। তাহলে এগুলো কী বলবো আমরা, অস্থি সন্ধি। যেখানে দুটো হাড় যোগ আছে সেখানে বলবো আমরা অস্থি সন্ধি। আর এই অস্থি সন্ধিতে ব্যথা সৃষ্টি হয়, ব্যথা। আর্থরাইটিস মানে বুঝতে পেরেছিস, অস্থি সন্ধিতে কিসের সৃষ্টি হয়, ব্যথা সৃষ্টি হয়। বিপি বৃদ্ধি মানে বুঝতে পেরেছিস, হ্যাঁ ব্লাড প্রেশার বৃদ্ধি মানে উচ্চ রক্তচাপ বৃদ্ধি। আর হচ্ছে লিভার সিরোসিস মানে লিভারে প্রবলেম হয়, লিভারের কোষ নষ্ট হয়ে যায়। লিভার মানে জানিস তো, যকৃৎ, ও বাংলাটা বেশি কঠিন লিখছে নাকি, লিভার নাম শুনিস নি, যকৃৎটা কম শুনেছিস। লিভারের কোষগুলো নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় লিভার সিরোসিস। তাই মোটাই যাওয়ার কতগুলো কুফল আছে দেখ, সুফল তো কিছু নাই, সুফল নাই কিছু, সুফল আছে কি, মোটাই যাওয়ার সুফল নাই, ফিট থাকতে হবে। দেখ বিপি বৃদ্ধি মানে ব্লাড প্রেশার বাড়ি যায়, মানে রক্তচাপ বাড়ি যায়। আর কি হয়, আর্থরাইটিস মানে কি, অস্থি সন্ধিগুলোতে ব্যথা করে। লিভার সিরোসিস মানে লিভারের কোষগুলো নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয় না, ধীরে ধীরে কোষগুলো নষ্ট হয়ে যায়, কার্যকারিতা হারাই যায়, মানে ওই যতটা কার্য করার ক্ষমতা সেটা হারাই যায়। লিভারে প্রবলেম হয়, হজম হয় না, যেগুলো মোটা ব্যক্তি, ডায়াবেটিস হয়, ওইটা লাগবে রে, ডায়াবেটিস হয় 4 নম্বরে। যার ডায়াবেটিস মানে জানিস তো, আবার সুগার যেটা বলা হয়, কি হয়, ডায়াবেটিস হয়। তাহলে মোটা যাওয়ার কুফল এগুলো, সুগার, ডায়াবেটিস বলতে সুগার যেটাকে বলা হয় আমাদের পাতি বাংলায়। তাহলে ডায়াবেটিস হয়, লিভারের কোষগুলো নষ্ট হয়। আর্থরাইটিস মানে হাড়ের অস্থি মানে তো হাড়ের যেগুলো সন্ধি মানে যেখানে দুটো হাড় যুক্ত হয়েছে সেইগুলোতে ব্যথা হয়, আর রক্তচাপ বাড়ি যায়, এইগুলো হয়। বুঝতে পেরেছি স্থূলতার ফলাফল। তাহলে স্থূলতার কারণ জেনেছি আমরা, ফলাফল জেনেছি। এবার নেক্সট শুন, আমরা সুগারটাই পড়ব। ডায়াবেটিস মানে সুগার হলে কি হয় বল, সুগার, এটা শুধু ডায়াবেটিস বলে না, কি বলে জানিস এটাকে, ডায়াবেটিস মেলিটাস। কি বলা হয়, সুগারের পুরো নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। মনে রাখবি, ডায়াবেটিস মেলিটাস। তাহলে বল, ডায়াবেটিস মেলিটাস বা সুগার হলে কি হয়, প্রবলেম কি হয়, ঘন ঘন জল তৃষ্ণা পায়, ঘন ঘন খিদে পায়,
ঘন ঘন বাথরুম পায়, মানে পেচ্ছাপ পেচ্ছাপ মূত্র ত্যাগ করতে যায়। ঘন ঘন তেষ্টা পায়, ঘন ঘন খিদা পায়, আর কি হয়, মূত্র ত্যাগ করতে যেতে হয় বারবার। হ্যাঁ হ্যাঁ, আর কম কম হয়। আর প্রবলেম হচ্ছে যদি কাটা যায় কোথাও, সেটা সহজে শুকায় না। হ্যাঁ, তোর কোথাও কাটা গেল, এমনি স্বাভাবিক মানুষের তাড়াতাড়ি সারিয়ে যাবে, কিন্তু কারো যদি সুগার থাকে সহজে সারিবে নাই। সেই জন্য দেখবি যাদের সুগার আছে না, দেখবি যে কোনো অপারেশনের আগে দেখবি সুগার টেস্ট করতে বলে, কেননা সুগার টেস্টে ধরা পড়ে যায় যে সুগার আছে কিনা। আর যদি সুগার থাকে অপারেশন করতেই যাইবে নাই প্রথমে। অপারেশন করে শুকাবে কি নেই, তাহলে অপারেশন করে কী হবে। সেই জন্য আগের থেকে ব্যবস্থা আছে, আর সেটা নিয়ে চাপের কিছু নাই, বিকল্প ব্যবস্থা আছে। ইনসুলিন ইনজেক্ট করতে, অত ওইটাতে আমরা যাচ্ছি না, ঠিক আছে। 1:05 বেজছে। তাহলে ডায়াবেটিস মেলিটাস মানে কি বটে, সুগার। ডায়াবেটিস মেলিটাস মানে কি বটে, সুগার। সুগারে কি হয়, জল তেষ্টা পায়, খিদা পায়, বারবার মূত্র ত্যাগ করতে হয়, আর যদি কোনো ক্ষতস্থান বা কাটা যায় সহজে শুকোয় না। পারবি লিখতে এগুলো, পড়ি পরে দেখবি, দেখে নিতে পারিস। শুন, তারপরে ওইখানে দেখবি তার উপরটাতে যে রোগগুলো আছে না, সেইখানে একটা রোগের কথা উল্লেখ আছে। আমি রোগটার নাম এত এগুলো ডিটেলসে যাচ্ছি না। থাইরয়েড বলে একটা গ্রন্থি আছে আমাদের গোলাতে, কি নাম, থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থি থেকে এক ধরনের হরমোন করিতে হয়। এই থাইরয়েড গ্রন্থি থেকে এক ধরনের হরমোন করিতে হয়। সেই হরমোনটার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। কি নাম, থাইরক্সিন হরমোন। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরক্সিন যদি বাড়ি যায়, ভালো করে শুনবি, এই থাইরক্সিন হরমোন ডট ডট দিয়ে লিখে দিলাম, যদি বৃদ্ধি হয়, থাইরক্সিন হরমোন যদি বৃদ্ধি হয় তাহলে বিএমআর বাড়ি যায়। কি হয়, বিএমআর বাড়ে, হয়েছে। আর থাইরক্সিন হরমোন যদি কমে, ক্ষরণটা কমে, তাহলে বিএমআর কমে যাবে। স্বাভাবিক ব্যাপার, তো কঠিন বটে কি। থাইরক্সিন যদি বাড়ে তাহলে বিএমআর, থাইরক্সিন যদি কমে বিএমআর, এটা বাড়লেও এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। আর ভালো করে শুনবি, এখনো হয় না শেষ। এটা যদি থাইরক্সিন বাড়ে তাহলে বিএমআর কি হয়, বাড়ে। আর গলাটা না পুরো ফুলি যায়, এইরকম পুরো একদম সেই ইয়ার মতন হয়ে যায় একদম, ঠিক আছে, গলাটা পুরো ফুলে যায়। এই রোগটাকে বলা হয় গয়টার বা গলগণ্ড। গয়টার বা গলগণ্ড মানে গলায় গন্ডগোল, সেই জন্য নাম হয়েছে গলগণ্ড। বুঝতে পেরেছিস। তাহলে থাইরক্সিন বাড়লে বিএমআর, থাইরক্সিন কমলে বিএমআর। আর থাইরক্সিন যদি বাড়ে বিএমআর বাড়ে, আর বিএমআর বাড়লে গলাটা ফুলে যায়, ওটা কি বলা হয়, গয়টার বা গলগণ্ড। আর যদি থাইরক্সিন কমে বিএমআর, তখন একটা রোগ হয় শিশুদের, সেটাকে বলা হয় ক্রেটিনিজম। ক্রেটিনিজম। তাহলে থাইরক্সিন বাড়লে কোন রোগ হয়, গয়টার। আর থাইরক্সিন কমলে ক্রেটিনিজম। থাইরক্সিন বাড়লে বিএমআর কি হবে, থাইরক্সিন কমলে বিএমআর। মনে রাখবি, থাইরক্সিন বাড়লে কোন রোগ হয়, আর কমলে ক্রেটিনিজম, ঠিক আছে।